স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নাস্তানাবুদ ইসরায়েল, এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেছেন তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে ইস্পাহানে পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল, তবে পরমাণু কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই, এমন দাবি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। প্রথম দিন থেকেই ইরানে ইসরায়েলের হামলায় মার্কিন সম্পৃক্ততা রয়েছে, এমনটাই দাবি করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করেন। এর মধ্যে ইস্পাহানে পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে খামেনির দেশ। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শব্দে কাঁপছে রাতের আকাশ। শনিবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে হামলা চালায় ইরান। এ সময় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। তবে ইরান থেকে আসা বেশ কয়েকটি ড্রোন প্রতিহতের দাবি করেছে আইডিএফ। যদিও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে ইরানের হামলা প্রতিহত করতে ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। তবে এ তথ্যকে মিথ্যা দাবি করে আইডিএফ বলছে তাদের কাছে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র রয়েছে। এদিকে শনিবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইস্পাহান পারমাণবিক স্থাপনার আশপাশের এলাকা। এতে পারমাণবিক স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এছাড়া আইআরজিসির বিমান ও ড্রোন ইউনিটের নতুন প্রধানকে হত্যার দাবিও করেছে ইসরায়েল। এর মধ্যে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে মোসাদের গুপ্তচরদের ধরতে ব্যাপক অভিযান চালিয়ে ইরানের বিভিন্ন অঞ্চল থেকে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে বিপজ্জনক নজির বলছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠকে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত হু কং। আফরিন মৌ, নিউজ 24। ইরানে মাটির গভীরে থাকা পরমাণু কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই, এমন দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। টাইমস অব ইসরায়েলও এমন তথ্য জানিয়েছে। ট্রাম্প বলেন, ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত, তারা হয়তো ইরানের পরমাণু কেন্দ্র ফোরদোর ছোট একটি অংশ ধ্বংস করতে পারবে, কিন্তু অনেক গভীরে যেতে পারবে না। ইরান পরমাণু অস্ত্র চায় না, এ বিষয়ে ইসরায়েলকে আবারও অবহিত করেছে রাশিয়া, এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন তথ্য জানিয়েছে রয়টার্স। বলা হয়, ইরান পরমাণু অস্ত্রের ব্যাপারে আগ্রহী নয় বলে আগেও বরাবর নেতানিয়াহু সরকারকে বলেছিলেন রুশ প্রেসিডেন্ট। তবুও গেল ১৩ জুন ইরান শিগগিরই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে এই অজুহাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা করে বসে ইসরায়েল। পাল্টা হামলা চালায় ইরান। তাদের পাল্টাপাল্টি এই হামলা এখনো চলছে। ইরান ইস্যুতে ট্রাম্পের ক্ষোভের মধ্যে এবার সুর পাল্টালেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ড। গত মার্চে মার্কিন কংগ্রেসে তিনি বলেছিলেন যে ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এর পরপরই গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন বলে পাল্টা মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয় বিতর্ক। এর কয়েক ঘন্টার মধ্যেই গ্যাবার্ড পাল্টা অভিযোগ করে বলেন, সংবাদ মাধ্যমগুলো ইচ্ছাকৃতভাবে তার বক্তব্য বিকৃত করেছে এবং ট্রাম্পের সঙ্গে তার বিভাজন তৈরি করতে চায়। এরপরেই তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে ইরান কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হয়ে উঠতে পারে। শুধু ইরান নয়, ইরান সমর্থিত বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর নিশানায় পড়ছে ইসরায়েল। এরই মধ্যে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়ার হুমকি দিয়েছেন লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসও। তবে সুযোগ বুঝে গোষ্ঠীগুলোকে টার্গেট করছে ইসরায়েলও।
শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর কমান্ডার। সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েলের যে সশস্ত্র সংঘাত চলছে তাতে প্রথম ইয়েমেনের হুথিদের সমর্থন পেয়েছে তেহরান। ফলে ইসরায়েলের সঙ্গে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র সংঘাত পশ্চিম এশিয়ার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। তেল আবিবের বিরুদ্ধে লড়াইয়ে তেহরানের পাশে থাকার বার্তা দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি, হিজবুল্লাহ ও হামাসও। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিভিন্ন হামলায় হামাস ও হিজবুল্লাহ খানিকটা দুর্বল হয়ে পড়লেও ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়ারা এখনও বেশ সশস্ত্র এবং সক্রিয়। এতে ইরান বাড়তি শক্তি পাবে বলেই ধারণা করা হচ্ছে। তবে ইরানের শক্তি কমাতে শুধু দেশটির পারমাণবিক স্থাপনা এবং আয়াতুল্লাহ খামেনিকেই টার্গেট করছে না ইসরায়েল। ইরান সমর্থিত এসব গোষ্ঠীগুলোকেও নির্মূলে চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এই লক্ষ্যে ফের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর ফায়ার পাওয়ার ইউনিটের কমান্ডার মোহাম্মদ খাদের আল হুসেইনি নিহত হয়েছেন। এমনকি ইসরায়েল হুঙ্কার দিয়েছে বিশ্ব শক্তিধর যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে ইরান সমর্থিত এসব আঞ্চলিক গোষ্ঠীগুলোকে নির্মূল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তারা। আসমাতুল্লি, নিউজ 24। অন্যান্য দেশ পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারলে ইরান কেন পারবে না? উত্তরটা রয়েছে আন্তর্জাতিক আইনের বাধা। 1968 সালে একটি চুক্তি সই হয় যেখানে বলা হয় যাদের হাতে পরমাণু অস্ত্র আছে তারা ছাড়া নতুন করে আর কোনো দেশ এই অস্ত্র বানাতে পারবে না। ইরানও সেই চুক্তিতে রয়েছে, তবে নেই ইসরায়েল, ভারত ও পাকিস্তানের মতো দেশ। যদিও চুক্তি থেকে সরে গিয়ে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যে এখন বড় সংকট ইরান ইসরায়েল সংঘাত। ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেলছে এমন অভিযোগ তুলে হামলা শুরু করে ইসরায়েল। পাল্টা হামলা করে যাচ্ছে ইরানও। এখন বড় প্রশ্ন হলো, অন্যান্য দেশ এই অস্ত্রের মালিক হতে পারলে ইরান কেন পারবে না? এখন পারমাণবিক অস্ত্রে শক্তিধর দেশ মোট 8টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া। ইসরায়েলেরও পারমাণবিক অস্ত্র আছে বলে মনে করা হয়, তবে দেশটি তা স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না। কূটনীতিতে এমন অবস্থানকে বলা যায় পলিসি অব নিউক্লিয়ার অ্যাম্বিগিউটি। বাংলায় বললে পরমাণু অস্ত্র নিয়ে অস্পষ্ট বা ব্যর্থ অবস্থান। 1968 সালে একটি চুক্তি সই হয়, নাম ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার উইপন্স, সংক্ষেপে এনপিটি। এর বাংলা ভাবগত অর্থ দাঁড়ায় পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের চুক্তি, যেখানে বলা হয় যে কোনো দেশ বিদ্যুৎ উৎপাদন বা এ ধরনের কোনো বেসামরিক ব্যবহার করতে পরমাণু কর্মসূচি চালাতে পারবে, কিন্তু যাদের পারমাণবিক অস্ত্র আছে তারা ছাড়া আর কোনো দেশ এই অস্ত্র বানাতে পারবে না। এই চুক্তিতে বিশ্বের বেশিরভাগ দেশই সই করেছে, যাদের মধ্যে রয়েছে ইরানও। তাই ইরানও পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। তবে চুক্তিতে সই করেনি ইসরায়েল, পাকিস্তান, ভারত ও সাউথ সুদান। উত্তর কোরিয়া শুরুতে সই করলেও পরে চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর দেশটি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে। যখন চুক্তি হয় তখন ভারত ও পাকিস্তানের পারমাণবিক দেশ হিসেবে স্বীকৃতি ছিল না। অর্থাৎ দেশ দুটি এখন চুক্তিতে অন্তর্ভুক্ত হতে চাইলে তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে। আর সাউথ সুদানের কোনো ধরনের পরমাণু কর্মসূচি নেই। ইসরায়েলের যে পারমাণবিক অস্ত্র আছে নিশ্চিতে বলা চলে, তবে এনপিটিতে সই না করায় তারা আন্তর্জাতিক কোনো সংস্থাকে তাদের পরমাণু কর্মসূচি পরিদর্শন বা তদন্ত করার অনুমতি দেয় না। সবাইকে ধোঁয়াশায় রাখতে তাদের এই কৌশল। ইরান সহ আরবের দেশগুলো বহুদিন ধরেই ইসরায়েলকে নিরস্ত্র করা ও দেশটির স্বচ্ছ অবস্থান নিশ্চিত করার দাবি করে আসছে, কিন্তু সেই দাবি কখনোই কানে তোলেনি ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্র দেশগুলো। ইরান সবসময় বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। তবে 2002 সালে ইরানে একটি গোপন পরমাণু কর্মসূচির খোঁজ মেলে, যা এনপিটির বিধি নিষেধের লঙ্ঘন। সেই ঘটনা বছরব্যাপী সংকটের জন্ম দেয়। তখন ইসরায়েল বলতে থাকে ইরান পারমাণবিক অস্ত্র বানানোর দ্বারপ্রান্তে। এমন শঙ্কা অবশেষে 2025 সালে এসে যুদ্ধে রূপ নিয়েছে। এখন ইরানকে পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশ হতে হলে ওই চুক্তি থেকে বেরিয়ে যেতে হবে। আসমাতুলি, নিউজ 24।
ন্যাটোর ৩২ দেশের শীর্ষ সম্মেলন শুরু হলেও নজর কেবল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। শুক্রবারের আলোচনায় নতুন মহাসচিব মার্ক রুট ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। রাশিয়া ও ইউক্রেন ইস্যু মূল এজেন্ডা থেকে বাদ জেলেনস্কি আমন্ত্রিত হলেও থাকছেন শুধু নৈশভোজে। চাপের মুখে আলোচনার সময় ও বিষয় সীমিত করা হয়েছে। বিশ্লেষকদের মতে ঐক্যের মুখোশাটা হলেও বিভাজন স্পষ্ট। আবারও ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইসরায়েল কল্পনাও করতে পারেনি প্রতিশোধমূলক অভিযানে এতটা শক্তিশালী সামরিক সক্ষমতা দেখাবে ইরান। এই মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল যুদ্ধে বেশ ভালো করছে। আর জাতিসংঘ মহাসচিব নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন আলোচনায় আস্থার সংকট তৈরি হয়েছে। অপরদিকে ওআইসি বৈঠকে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি সামরিক সক্ষমতার প্রশংসা করে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, এখন বিশ্ব জানে ইরান সামরিক দিক থেকে ইসরায়েলি শাসনের চেয়ে এগিয়ে আছে। এই সামরিক পরাজয়ের ফলেই ইসরায়েল উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও হুমকির পথ বেছে নিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান ইরানকে আলোচনায় ফিরতে সর্বোচ্চ 2 সপ্তাহ সময় দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন ইসরায়েল বর্তমানে জিতছে, এমন অবস্থায় দেশটিকে হামলা বন্ধের আহ্বান জানানো কঠিন। শুক্রবার নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ট্রাম্প। অন্যদিকে চীন বলছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা বিপজ্জনক নজির। নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং এই মন্তব্য করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের উদ্বোধনী ভাষণে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা আস্থার সংকট তৈরি হয়েছে। তিনি বলেন ইরান ইসরায়েল সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। ইসরায়েল ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুতগতিতে সংকটের দিকে এগোচ্ছে। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সুইজারল্যান্ডের জেনেভা থেকে ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি বৈঠকে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাব জানায় আঙ্কারায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে 40টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন। বিশ্লেষকদের মতে ওআইসি বৈঠকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে আরও জোরালো অবস্থান নিতে আহ্বান জানাবে তেহরান। চন্দ্রা, নিউজ 24। জামিনে মুক্ত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট মাহমুদ খালিল যুক্তরাষ্ট্রে 3 মাসের বেশি সময় ধরে আটক থাকা খালিল ছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রো প্যালেস্টাইন বিক্ষোভের অন্যতম মুখ। নিউ ইয়র্কে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে প্রতিবাদ ছড়ায় বিভিন্ন শহরে। ফেডারেল বিচারক বলেন তার পালানোর সম্ভাবনা নেই এবং তিনি কমিউনিটির জন্য ক্ষতিকর নয়। শুক্রবার মুক্তির পর খালিল জানান তিনি তার স্ত্রী সন্তানের কাছে ফিরতে চান। হোয়াইট হাউস অবশ্য তার বিরুদ্ধে আমেরিকার পররাষ্ট্র নীতিতে ক্ষতিকর ভূমিকা ও জাল তথ্যের অভিযোগ এনেছে এবং আপিলের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বজুড়ে তার শতাধিক সন্তান রয়েছে, সবাই সমানভাবে পাবে তার $14 বিলিয়ন সম্পত্তির ভাগ। একথা জানিয়েছেন টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা বিশ্বের 12টি দেশে শতাধিক সন্তানের অভিভাবক বন্ধুকে সাহায্য করতে গিয়ে শুক্রাণু দানের মাধ্যমে এসব সন্তানের জন্ম হয়েছে বলে জানান তিনি। তার ভাষায় সবাই তার সন্তান, সবার অধিকার সমান। তবে সন্তানরা 30 বছর বয়স না হওয়া পর্যন্ত এসব সম্পদের অধিকারী হবেন না। তিনি চান সন্তানরা নিজের যোগ্যতায় গড়ে উঠুক, ব্যাংক অ্যাকাউন্টের উপর নির্ভরশীল না হয়ে। সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পরে অনেকের মতো ব্যঙ্গ করতে ছাড়েননি ইলন মাস্কও। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে চলতি সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 4%। তবে হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত বিলম্ব হওয়ার এই খবরে শুক্রবার জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলে $1.57 বা 2% কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে $57.28।
কারেই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।